12ই ফেব্রুয়ারি 2026 তারিখটা ক্যালেন্ডারে লাল দাগ দিয়ে রাখুন, কারণ এই দিনটি কেবল সরকার পরিবর্তনের দিন নয়, এটি একটি প্যারাডক্স। একদিকে সারা দেশ জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন ঝড়ের পূর্বের শান্তি। অন্যদিকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি চায়ের দোকানে, প্রতিটি ড্রয়িং রুমে চলছে এক অদৃশ্য ঝড়। জুলাইয়ের রক্ত, ব্যালট বাক্সের কালি আর একজন গ্রাম্য নারীর চোখের ভয়, এই তিনটি জিনিস আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও এরা একই সুতোয় গাঁথা। আপনি ভাবছেন নির্বাচন মানেই উৎসব, ভুল ভাবছেন। এবারের নির্বাচন উৎসব নয়, এটি একটি সার্ভাইভাল গেম, এটি একটি অস্তিত্বের লড়াই। কিন্তু প্রশ্ন হলো, যেই ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে, তারা কি আজ সেই ব্যালটের মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, নাকি পর্দার আড়ালে ঘটে যাচ্ছে এমন এক সাইলেন্ট ডিল যা শোনার জন্য হয়তো আপনি প্রস্তুত নন? স্বাগতম রাজনীতির সেই অন্ধকূপে, যেখানে আলো পৌঁছায় না। দর্শক, আজ আমরা কোনো ভাষা কথা বলবো না। আজ আমরা ডুব দেব ঘটনার গভীরে, তথ্যের ব্যবচ্ছেদ করব আর খুঁজে বের করব আসন্ন নির্বাচনের আসল সমীকরণটা কি। কেন বলা হচ্ছে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দেবে। চলুন শুরু করি। শুরুতেই বর্তমানে ফেরা যাক। একটু খেয়াল করলেই দেখবেন এবারের নির্বাচনের হাওয়াটা কিন্তু গতানুগতিক নির্বাচনের মতো নয়। মজার বিষয় হলো, এবার কোনো ভয়ের সংস্কৃতি বা ফিয়ার ফ্যাক্টর কাজ করছে না, বরং কাজ করছে এক অদ্ভুত নিরাপত্তা বা সিকিউরিটি ফোবিয়া। গত কয়েক সপ্তাহ ধরে আমরা মাঠ পর্যায়ে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং চট্টগ্রাম অঞ্চলের ভোটারদের পালস বোঝার চেষ্টা করেছি। সেখানে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন লক্ষ্য করলাম। মানুষ এবার প্রার্থীর মুখের দিকে তাকিয়ে ভোট দিচ্ছে না, মানুষ ভোট দিচ্ছে নিজের পিঠ বাঁচানোর জন্য। কথাটা একটু ক্লিয়ার করি। গ্রামের একজন সাধারণ কৃষক বা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যিনি হয়তো রাজনীতির রও বোঝেন না, তিনি এবার হিসাব করছেন কোন দল ক্ষমতায় আসলে আমার দোকানটা দখল হবে না, কোন মার্কায় সিল মারলে আমার ছেলেটা নিরাপদে স্কুল থেকে ফিরবে। জুলাই আন্দোলনের চেতনার যে স্পার্ক বা স্ফুলিঙ্গ আমরা 2024 সালে দেখেছিলাম, সেটি 2026-এ এসে এক বিশাল দাবানলে রূপ নিয়েছে। তবে এই আগুন ধ্বংসের নয়, এই আগুন সচেতনতার। আন্তর্জাতিক মিডিয়া যেমন আল জাজিরা বা বিবিসি এই নির্বাচনকে আখ্যায়িত করছে জেন-জি ইন্সপায়ার্ড ইলেকশন হিসেবে। কেন জানেন? কারণ মোট ভোটারের প্রায় 44%ই তরুণ, এবং এদের একটা বড় অংশ ফার্স্ট টাইম ভোটার। চিন্তা করতে পারেন, প্রায় 2.5 কোটি নতুন ভোটার, যারা তাদের জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। এবং এই 2.5 কোটি তরুণের মগজে কিন্তু গতানুগতিক উন্নয়নের গল্প নেই, তাদের মগজে আছে জুলাইয়ের ট্রমা আর রাষ্ট্র সংস্কারের স্বপ্ন। এই স্পার্ক বা স্ফুলিঙ্গটাই এবারের নির্বাচনের মূল চালিকা শক্তি। প্রথাগত পলিটিক্যাল পার্টিগুলো, হোক সেটা বিএনপি, জামায়াত কিংবা নতুন কোনো জোট, সবাই এখন এই নিরাপত্তা আর সংস্কার শব্দ দুটিকে পুঁজি করেই তাদের ক্যাম্পেইন সাজাচ্ছে। কিন্তু এর ভেতরেও একটা শুভঙ্করের ফাঁকি আছে, যা আমরা একটু পরেই ব্যাখ্যা করছি। বর্তমানকে বুঝতে হলে আমাদের একটু রিওয়াইন্ড বাটনে চাপ দিতে হবে। চলুন ফিরে যাই 5-10 বছর পেছনের ইতিহাসে। ইতিহাস বড় নির্মম, কিন্তু ইতিহাসই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। 2014 বা 2018 সালের নির্বাচনের কথা মনে আছে? তখন ভোট শব্দটাই ছিল একটা প্রহসন। মানুষ জানতো কেন্দ্রে গেলেও যা, না গেলেও তা, ফলাফল তো আগেই ঠিক করা থাকতো। সেই সময়টাতে আমাদের সাইকোলজিতে একটা স্থায়ী ধারণা জন্মেছিল যে ক্ষমতা পরিবর্তন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি ইঞ্জিনিয়ার্ড প্রসেস। কিন্তু 2024 সালের জুলাই মাস সেই ধারণাটি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। জুলাই বিপ্লব আমাদের রাজনীতিতে একটি প্যারাডাইম শিফট বা কাঠামোগত পরিবর্তন এনেছে। আগে যেখানে রাজনীতি ছিল নেতা কেন্দ্রিক, এখন সেটা হয়েছে জনগণ কেন্দ্রিক। একটু গভীরে যাওয়া যাক। গত 1 দশকে আমরা দেখেছি উন্নয়নের নামে কিভাবে গণতন্ত্রকে সংকুচিত করা হয়েছে। ফ্লাইওভার হয়েছে, মেট্রো হয়েছে, কিন্তু মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। এই ডেভেলপমেন্ট উইদাউট ডেমোক্রেসি মডেলটি 2024-এ এসে মুখ থুবড়ে পড়ে। তবে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, এই ইতিহাসের সাথে 2026-এর কানেকশনটা কোথায়? খুবই সিম্পল। 2024-এর সেই রক্তক্ষয়ী দিনগুলোতে যারা রাজপথে ছিল, যারা তাদের বন্ধুদের লাশ কাঁধে নিয়ে মিছিল করেছে, তারা এখন ভোটার। তারা দেখেছে কিভাবে একটি রাষ্ট্রযন্ত্র দানব হয়ে উঠতে পারে, কিভাবে পুলিশ, প্রশাসন এবং বিচার বিভাগকে ব্যবহার করে সাধারণ মানুষকে পিষে ফেলা যায়। তাই এবারের নির্বাচনে ভোটারদের মাইন্ডসেট হলো ডিক্টেটর নেভার এগেন। ইতিহাসের এই শিক্ষাটাই এবার ব্যালট পেপারে প্রতিফলিত হতে যাচ্ছে। মানুষ আর কোনো স্ট্রং ম্যান বা লৌহ মানব চায় না, মানুষ চায় এমন এক শাসন ব্যবস্থা যেখানে জবাবদিহিতা থাকবে। এখানে একটা বিষয় খেয়াল করবেন, আগে নির্বাচন হতো আওয়ামী লীগ বনাম বিএনপি, এই বাইনারি বা দ্বিমেরুকরণের ভিত্তিতে। কিন্তু গত 2 বছরের রাজনৈতিক চড়াই উতরাই সেই বাইনারি ভেঙে দিয়েছে। এখন লড়াইটা হচ্ছে ঐতিহ্যগত রাজনীতি বনাম সংস্কারপন্থী রাজনীতি। ইতিহাস বলছে, যখনই কোনো দেশে বড় ধরনের গণ অভ্যুত্থান হয়, তার ঠিক পরের নির্বাচনটি হয়
সবচেয়ে ক্রিটিক্যাল। কারণ বিপ্লব করা সহজ, কিন্তু বিপ্লবের ফসল ঘরে তোলা খুব কঠিন। আমরা কি সেই কঠিন কাজটা করতে পারবো, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে অন্য কোনো মোড়কে? এবার আসা যাক আসল খেলায়, যেটা নিউজ পেপারের হেডলাইনে পাবেন না। পর্দার আড়ালে আসলে কলকাঠি নাড়ছে কারা, কাদের স্বার্থ বা ইন্টারেস্ট এই নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত? আমরা সবসময় বলি ফলো দ্য মানি, টাকার উৎস খুঁজুন, রাজনীতির গতিপথ পেয়ে যাবেন। এই নির্বাচনে 3টি হিডেন প্লেয়ার বা গোপন শক্তি কাজ করছে, যারা কোনো দলের ব্যানারে নেই, কিন্তু নির্বাচনের ফলাফল ওলটপালট করে দিতে পারে। 1. প্রবাসী ভোটার ও রেমিটেন্স লবি। প্রথমেই বলতে হয় আমাদের প্রবাসী ভাই বোনদের কথা। এবারই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের একটি বড় অংশ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু শুধু ভোট দেওয়া নয়, প্রবাসীদের প্রভাব এর চেয়েও গভীর। গ্রামের প্রায় প্রতিটি পরিবারে প্রবাসীদের পাঠানো টাকা বা রেমিটেন্স দিয়েই চুলা জ্বলে। যখন একজন প্রবাসী তার বাবাকে বা স্ত্রীকে ফোন করে বলেন অমুক মার্কায় ভোট দিও, নইলে দেশে টাকা পাঠানো বন্ধ করে দেব, তখন সেটা একটা বিশাল চেইন রিয়াকশন তৈরি করে। আমাদের অ্যানালাইসিস বলছে প্রবাসীদের এই ইনফ্লুয়েন্স এবার এন্টি ইনকামবেন্সি বা সংস্কারপন্থীদের পক্ষে বিশাল জোয়ার তৈরি করেছে। বিশেষ করে জামায়াত এনসিপি জোটের প্রতি প্রবাসীদের একটা সফট কর্নার লক্ষ্য করা যাচ্ছে, কারণ তারা প্রবাসীদের ভোটাধিকার নিয়ে দীর্ঘদিন ক্যাম্পেইন করেছে। 2. নারী ভোটার ও গ্রামীণ কনজারভেটিভ ব্লক। দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় গেম চেঞ্জার হলো গ্রাম বাংলার নারীরা। শহরের নারীবাদীরা যাই বলুক, গ্রামের নারীরা এবার ভোট দেবেন সম্পূর্ণ ভিন্ন এক সমীকরণ থেকে। তাদের কাছে ইস্যু একটাই, সন্তানের নিরাপত্তা। তারা দেখেছেন জুলাই মাসে কি ভয়াবহ হত্যাযজ্ঞ চলেছে। এই মায়েরা এমন কাউকে ক্ষমতায় চান না যারা আবার তাদের সন্তানদের বুকে গুলি চালাবে। এখানেই জামায়াত ও এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির জোটটি একটি মাস্টার স্ট্রোক খেলেছে। তারা গ্রামের নারীদের বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা আল্লাহ ভীরু এবং আমরা সহিংসতা করব না। এই রিলিজিয়াস ট্রাস্ট বা ধর্মীয় আস্থার জায়গাটি গ্রামীণ ভোট ব্যাংকে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। 3. ব্যবসায়ী সিন্ডিকেট। ব্যবসায়ী গোষ্ঠী বা বিজনেস সিন্ডিকেট কিন্তু বসে নেই। তারা জানে বিএনপি ক্ষমতায় আসলে তাদের উপর বড় ধরনের প্রতিশোধ এবং চাঁদাবাজির রাজনীতি শুরু হয়ে যাবে। তাই নিজেদের পিঠ বাঁচাতে এই ব্যবসায়ী গোষ্ঠী গোপনে জামায়াত এনসিপি জোট বা অন্য কোনো থার্ড ফোর্সের দিকে ঝুঁকছে। কারণ তারা মনে করছে এই জোটটি তুলনামূলকভাবে সুশৃঙ্খল এবং এখানে চাঁদাবাজি বা দখলদারিত্বের ভয় কম। একে বলা হয় স্ট্র্যাটেজিক ভোটিং বা কৌশলগত ভোট। শত্রু যখন শক্তিশালী, তখন অপেক্ষাকৃত কম ক্ষতিকর শত্রুকে বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই 3টি ফোর্স, প্রবাসী, নারী এবং ভীতসন্ত্রস্ত ব্যবসায়ী, এই 3-এর কম্বিনেশনই ঠিক করে দিচ্ছে আগামী দিনের ক্ষমতার মসনদ কার হবে। তবে এতক্ষণ যা শুনলেন তা ছিল কেবল মুদ্রার এক পিঠ। নির্বাচন, ভোট, জোট এসব তো আপনারা জানেন, কিন্তু ভয়ের আসল কারণ এটা নয়। আসল কারণটি শুনলে আপনি আঁতকে উঠবেন। সমস্যাটা কে ক্ষমতায় আসবে তা নিয়ে নয়, সমস্যাটা হলো ক্ষমতায় আসার পর কি হবে। আমাদের ইন্টেলিজেন্স বা রাজনৈতিক পর্যবেক্ষণ বলছে নির্বাচনের ঠিক পরের 48 ঘন্টা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময় হতে পারে। কেন? কারণ যেই দলই জিতুক, পরাজিত শক্তি কি ফলাফল মেনে নেবে, নাকি রাজপথে শুরু হবে এক নতুন গৃহযুদ্ধ? যে অস্ত্রগুলো গত 2 বছরে উদ্ধার হয়নি, সেগুলো এখন কোথায়? এই ভিডিওর আগামী কয়েক মিনিট খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখন আমরা যে সিনারিওগুলো বলবো সেগুলো আমাদের সবার ভবিষ্যৎ ঠিক করে দেবে। রাজনীতিতে ভবিষ্যৎবাণী করা বোকার কাজ, কিন্তু ডেটা অ্যানালাইসিস করে ট্রেন্ড বোঝা সম্ভব। আমরা এখন সিনারিও প্ল্যানিং করব। আগামী 12 ফেব্রুয়ারির পর বাংলাদেশে প্রধানত 2টি সিনারিও বা দৃশ্যপট তৈরি হতে পারে। সিনারিও এ, দ্য বেস্ট কেস। ধরে নেই নির্বাচন সুষ্ঠু হলো এবং কোনো একটি জোট, ধরা যাক জামায়াত এনসিপি বা বিএনপি, স্পষ্ট ম্যান্ডেট পেল। এই সিনারিওতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জুলাই সনদ বাস্তবায়ন করা। যদি নতুন সরকার এসেই সংবিধান সংস্কারের কাজে হাত দেয় এবং প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসে, তবে বাংলাদেশ একটি ইকোনমিক রিকভারি বা অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে হাঁটবে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্ব এই সরকারকে সমর্থন দেবে। শেয়ার মার্কেট চাঙ্গা হবে এবং প্রবাসীরা দ্বিগুণ উৎসাহে রেমিটেন্স পাঠাবে। এটি আমাদের জন্য স্বপ্নের সিনারিও। সিনারিও বি বা দ্য ওর্স্ট কেস, সংঘাত ও অচলাবস্থা। কিন্তু মুদ্রার উল্টোপিঠটা ভয়াবহ। যদি কোনো কারণে নির্বাচন বিতর্কিত হয় কিংবা পরাজিত শক্তি ফলাফল মেনে না নিয়ে কারচুপির অভিযোগ তোলে, তবে রাজপথ আবার উত্তপ্ত হয়ে উঠবে। ভয়টা হলো নির্বাচনের পর যদি মব জাস্টিস শুরু হয়, অর্থাৎ বিজয়ী দলের কর্মীরা যদি পরাজিত দলের উপর ঝাঁপিয়ে পড়ে, তবে প্রশাসন সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হতে পারে। পুলিশ প্রশাসন এখনও মোরালি বা মানসিকভাবে দুর্বল। এই সুযোগে তৃতীয় কোনো পক্ষ কিংবা বহিঃশক্তি পরিস্থিতি ঘোলাটে করে ফায়দা লোটার চেষ্টা করতে পারে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আবারও কোনো অসাংবিধানিক হস্তক্ষেপ বা এক্সট্রা কনস্টিটিউশনাল ইন্টারভেনশনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এখন প্রশ্ন হলো আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের পর্যবেক্ষণ হলো বাংলাদেশ এখন সিনারিও এ এবং সিনারিও বি এর
ঠিক মাঝখানে এক চিকন সুতোর উপর দিয়ে হাঁটছে। তবে আসার কথা হলো, জনগণ এখন অনেক বেশি সজাগ। আগের মতো চাইলেই কেউ এখন আর রাতের ভোট বা সিলমারা উৎসব করতে পারবে না, কারণ প্রতিটি নাগরিকের হাতে এখন একটি করে স্মার্টফোন আছে, আর প্রতিটি স্মার্টফোন এক একটি লাইভ ব্রডকাস্টিং ক্যামেরা। এই ডিজিটাল ভিজিলেন্স বা ডিজিটাল নজরদারি হয়তো আমাদের বড় কোনো বিপর্যয় থেকে রক্ষা করবে। দর্শক, আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করেছি নির্বাচনের ভেতরের খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আমরা দেখার চেষ্টা করেছি কিভাবে তরুণ ভোটাররা গেম চেঞ্জার হয়ে উঠেছে, কিভাবে গ্রামীণ নারীরা নিরাপত্তার প্রশ্নে আপোষহীন, এবং কিভাবে প্রবাসী ও ব্যবসায়ী সিন্ডিকেট পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে। 12ই ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয়, এটি আমাদের ভাগ্য পরীক্ষার দিন। আপনি যাকে খুশি ভোট দিন, কিন্তু ভোটটা দিন, কারণ আপনার এই একটি ভোট হয়তো বাংলাদেশকে সিনারিও বি এর ভয়াবহতা থেকে সিনারিও এ এর সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারে। যাবার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনার কি মনে হয়, আগামী সরকার কি পারবে জুলাই সনদ বাস্তবায়ন করে প্রতিহিংসার রাজনীতির ইতি টানতে, নাকি আমরা সেই পুরনো বৃত্তেই ঘুরপাক খাবো? নিচে কমেন্ট করে আপনার সুচিন্তিত মতামত জানান। দেখা হবে নির্বাচনের ঠিক পরে ফলাফল বিশ্লেষণের বিশেষ পর্বে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন দেশ জগতে, আওয়াজ তুলুন অন্যায়ের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম।